আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ৩৩০টি ব্যাচের ৩৫ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আমরা গত ক্লাসে কি দেখেছিলাম যে রেভুলেশন স্লাইডারটার সবকিছুই দেখেছিলাম। তারপর একটা মেগা মেনু কিভাবে বানানো যায় এটাও দেখেছিলাম। আর আজকে আমরা কি করব, আমাদের যে প্রিমিয়াম থিমটা ইনস্টল করেছিলাম লোকাল সার্ভারে, এটা লোকাল সার্ভার থেকে আমরা লাইভ সার্ভারে নিয়ে যাব। ওখানে নিয়ে যাওয়ার পর আমরা উকমসটা দেখব যে কিভাবে ওখানে প্রোডাক্ট অ্যাড করা যায়, ক্যাটাগরি দেওয়া যায় এবং ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করা যায়, যে একটা প্রোডাক্টের সাইজ অনুযায়ী আমরা একটা প্রাইস দিব। আর এরপর আমরা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কথা বলবো এবং এগুলো করার পর থিম ডেভেলপমেন্ট সম্পর্কেও আজকে শুরু করব এবং নেক্সট যে ক্লাসগুলো আছে এরপর থেকে আমরা থিম ডেভেলপমেন্ট করব। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমার যে জেমটা আছে, আমার এটা অলরেডি, হ্যাঁ, এটা ওপেন করাই আছে। তো আমি আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যাই, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পি থিম ছিল আমাদেরটা। আমি যদি পি থিমের মধ্যে যাই আর এদিকে এটা যেই লাইভ সার্ভার নিয়ে যাব, দ্য মেন সোসাইটি ডট কম স্ল্যাশ সিপ্যানেল, আমি এটার মধ্যেও যাই। এর মধ্যে যা আছে এগুলো আমি ডিলিট করে দিই। দ্য মেন সোসাইটি ডট কম এর মধ্যে কি আছে, হ্যাঁ, এখানে একটা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট আমরা রেখেছিলাম, আপাতত এটা ডিলিট করে দিব আমরা। তো এটা লগ ইন করলাম এখান থেকে, এটা পিথিম, এটা আসতেছে। এখান থেকে আমি ফাইল ম্যানেজারের মধ্যে যাব। তো ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল, আর এখান থেকে আমি সিলেক্ট অল করব। সিলেক্ট অল করার পর যেই এসেনশিয়াল ফোল্ডারটা আছে এটা বাদ দিয়ে আমি সবগুলাই ডিলিট করে দেবো। আর এটার মধ্যে কিছু ফাইল আছে তো এটা থাকুক। তো এখান থেকে আমি ডিলিটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর যে স্ক্রিপ্ট, যে এটা একবারেই পার্মানেন্টলি ডিলিট হয়ে যাক, এখান থেকে এটাতে আমি ক্লিক করার পর কনফার্ম করে দিলাম। তো এটা শেষ। আর এরপর আমার আরেকটা কাজ করতে হবে, আমার যে ডেটাবেসটা ছিল এটা, আর এটার ডেটাবেসটাও আমি ডিলিট করে দেব। এটা পাইতেছে না কেন, লোকাল হোস্ট পি থিম, অন্যগুলো পাই, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনের ভিতরে যদি আমি যাই, ওটা কি আমার পি থিম ছিল? এবার পাইতেছে, এই যে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, হ্যাঁ, এরকমই আমরা করেছিলাম। একটু হালকা কাস্টমাইজ করেছিলাম, একটা স্লাইডার বানিয়েছিলাম, আর এই যে এই মেগা মেনুটাও আমরা বানিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে এখন যদি আমি এটা রিলোড করি, এটা কিন্তু আর পাবে না, যে চলে গেছে। আর ডেটাবেস যেটা ছিল সেটা হচ্ছে এখান থেকে আমরা দ্য ম্যান সোসাইটি ইনসার্ট এরকম কিছু একটা বানিয়েছিলাম, এটাও আমি ডিলিট করে দিব। এবং এর যেই ইউজারটা ছিল এটাও আমি ডিলিট করে দিব। গো ব্যাকের মধ্যে যাই, আর একটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে এই যে এটা ইউজার, এটাও আমি ডিলিট করে দিলাম। তো এখন আমার সি প্যানেলের মধ্যে একটা ডেটাবেজও ক্রিয়েট করতে হবে এবং ইউজার নেম এগুলো ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তার আগে আমরা কি করব, এখান থেকে এটাকে কপি করি আগে। সেটা হচ্ছে আমরা ওই ফ্রি থিমটা যেভাবে ট্রান্সফার করেছিলাম, আমার প্রিমিয়াম থিমটাও কি ঠিক একইভাবে ট্রান্সফার করতে হবে। দেখেন আমি জ্যাম্পের মধ্যে যাব, জ্যাম্প থেকে আমার এইচটি ডক্স, তারপর হচ্ছে আমার যেটা ছিল পি থিম, আমি যদি পি থিমের মধ্যে যাই, এই যে প্রিমিয়াম থিম, এটাকে আগে আমাকে কি করতে হবে, জিপ করে নিতে হবে। তো এটা আমি জিপ করে নিই। আচ্ছা, এটা জিপ হুক। আর এটার যে ইয়াটা ছিল সেটা হচ্ছে ডেটাবেসটা, এটা আমাদের এক্সপোর্ট করে নিতে হবে, তাই না রাজীব ভাই? আচ্ছা, তো এখান থেকে আমি যে এই যে পি থিম যেটা ছিল এটাকে আমি এক্সপোর্ট করে নেব। আমি এক্সপোর্টের মধ্যে ক্লিক করলাম, করার পর এটা এসকিউএলই থাকার পর আমি গোতে ক্লিক করলাম। এটা সেভ করে দিব আমি। আচ্ছা, এটার ইয়াটা এসকিউএলটা দেখছেন অনেক বড়, কারণ যে এটার মধ্যে অনেক ইয়া আছে। আচ্ছা, এখান থেকে আমি এটাকে কাট করে আমি যে কোনো এক জায়গায় রাখি, যেখান থেকে আমি আপলোড করব সেটা হচ্ছে এখানে আমার এই যে নিউ ফোল্ডার যেটা ছিল আমি এখানেই রেখে দেবো। আপাতত এটা ডিলিট করে দেই, এখান থেকে পেস্ট। আর এটাও আমি এমটি করে দেই।
আচ্ছা, আর এটা জিপ হইতেছে, এটা জিপ হোক। আর এর আগে আমরা আরেকটা কাজ করব, আমরা নতুন করে একটা ডেটাবেস বানাবো। সেটা হচ্ছে এখান থেকে যাওয়ার পর এই যে মাইস্কুয়েল ডেটাবেস যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম। আরেকটা জিনিস আমরা দেখি যে এখানে কি এখন কয়টা ডেটাবেস বানানো আছে, সেটা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনের মধ্যে আমি যদি যাই তাহলে দেখতে পাবো। হ্যাঁ, এটা রিডাইরেক্ট হয়ে পিএসপি মাই অ্যাডমিনের মধ্যে পাঠাবে। এখানে শুধুমাত্র একটাই ডেটাবেস আছে, দ্য মেন শো যাচাই। আচ্ছা, আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা কোথাও যেন আমরা সেভ করে রাখতে পারি, এর জন্য কি এই যে এখানে আগের বার এটা করেছিলাম, তো এখানে আমরা সেভ করে রাখবো নতুন করে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমি দিয়ে দিলাম যে পি থিম, ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করব আমি। এটাকে কপি করে আপাতত এখানে রেখে দিলাম যে ডিবি নেম। আর এরপর গো ব্যাকের মধ্যে ক্লিক করব। করার পর আমাকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে, এখানে দিয়ে দিলাম যে পি থিম ইউজার, ঠিক আছে। আর একটা পাসওয়ার্ড লাগবে যে ডিবি পাসওয়ার্ড, এখানে দিয়ে দিলাম যে পি থিম এরকম কিছু একটা দিলাম আর কি, যেন আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়। কপি করে দিলাম। কপি করার পর কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম যে পাসওয়ার্ড এগেইন কপি করে। আর এরপর ক্রিয়েট ইউজারের মধ্যে আমি ক্লিক করব। তো আমার ইউজারটাও ক্রিয়েট হয়ে গেছে। কপি করলাম। কপি করার পর কি এখানে দিয়ে দিব হচ্ছে যে ডিবি ইউনেম, যে এটা হচ্ছে আমার ইউজার নেম, ঠিক আছে। তারপর গো ব্যাকে আমি ক্লিক করব। করার পর এই যে ডেটাবেস এবং যে ইয়াটা আছে ইউজারটাকে ডেটাবেসের সাথে কানেক্ট করে দিতে হবে, অ্যাড ইউজার টু ডেটাবেস। সো এখানে আমার ইউজার হচ্ছে কোনটা, এই যে পি থিম ইউজার। আর ডেটাবেস কি যাচাই না, আমারটা হবে পি থিম। এই দুইটার ডাটাবেস এবং ইউজার আমি কি করব, অ্যাড করে দিব। করার পর আমি যদি অ্যাডে ক্লিক করি, করার পর এগুলা সবগুলাতে অল প্রিভিলেন্স দিয়ে দিবেন, যে অলটা ক্রিয়েট ডিলিট সবকিছুই হবে। করার পর মেক চেঞ্জে ক্লিক করলাম। এখন আমি যদি এখানে রিলোড করি, পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলাম, না রিলোড করতে হবে। রিলোড করলে আমরা বুঝতে পারবো যে এখানে আমার ডেটাবেসটা ঠিকঠাকভাবে ক্রিয়েট হইলো কিনা। এই যে দ্য মেনসো পি থিম, এটার মধ্যে আমি যদি ক্লিক করি, তো এখানে আমার এখন কি বলতেছে যে টেবিল ক্রিয়েট করার কথা বলতেছে, তার মানে সবই ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাকে কি করতে হবে, আমার কি এখানে ইয়াটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি কাট করে ইয়ার মধ্যে নিয়ে যাই, ওই যে ডেস্কটপের যে ফোল্ডারটা বানিয়েছি, সেটা হচ্ছে, ও এখনো হইতেছেই। আচ্ছা, ওটা হোক। এখান থেকে এতক্ষণ সময় লাগার তো কথা না, ওখানে অনেকগুলো ইয়ে আছে তো, ফাইল আছে, এই কারণে সময় লাগতেছে। আচ্ছা, লাগুক। আমি এখান থেকে এইচটি ডক্স এর মধ্যে যাই, তারপর হচ্ছে পি থিম, এটা কমপ্লিট হবে। তারপর এটাকে আমরা আপলোড করব এবং ডেটাবেসটা কানেক্ট দিয়ে দিব। কানেক্ট করে দেওয়ার পর আমাদের আর কিছু কাজ আছে, ওগুলো করার পর আমরা উকোমস নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটাকে কাট করি। কাট করে আমার যেই ফোল্ডারটা আছে, কই নিউ ফোল্ডার টু, এখানে রেখে দিই। তো এটা আমার হচ্ছে ডেটাবেসটা, আর এখানে আমার এই ফাইলগুলো আছে। তো এখান থেকে আমার কি করতে হবে, ফাইল ম্যানেজারের মধ্যে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর কি এই যে পাবলিক এচটিএমএল যেটা আছে, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল, এখানে আমি আপলোড করে দিব। আপলোডের মধ্যে ক্লিক করলাম। করার পর এখান থেকে হচ্ছে এটাতে ডাবল ক্লিক করে দিলাম। তো এটা আমার 73.31 MB। আচ্ছা, এখানে আপলোড হোক। আর এর মধ্যে আমরা আরেকটা জিনিস করে দিই, এখানে ডাটাবেসটাকে ইম্পোর্ট করে দিই। এই যে পি থিম যেটা আছে, এটার মধ্যে আমি ইম্পোর্টের মধ্যে ক্লিক করব। করার পর এখান থেকে এটা কি, তো এরপর আমি গোতে ক্লিক করব। হ্যাঁ, ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, সবগুলাই হয়ে গেছে। আর এদিকে আমি যদি দেখি, এটাও আমার 100% হয়ে গেছে। তো গো ব্যাকের মধ্যে আমি যাব। এখান থেকে এই যে যে জিপ ফাইলটা আছে এটাকে আমার এক্সট্রাক্ট করে নিতে হবে। এটাতে ক্লিক করার পর আমি যদি রাইট বাটন ক্লিক করি, এরপর এখান থেকে এক্সট্রাক্ট,
আমি এক্সট্রাক্ট ফাইলস করে নিলাম, ক্লোজ করলাম। ঠিক আছে, করার পর এখন আমি যদি এখানে রিলোড করি তো আমার প্রথমেই বলবে যে আমার কি ডেটাবেস কানেকশনটা এখনো হয় নাই। তো ডাটাবেস কানেকশন করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? অর্থাৎ এই যে ডাব্লিউপি কনফিগ যেটা আছে এখানে আমার চেঞ্জ করে দিতে হবে। তো আমি এটাকে এডিট করি, এডিট করার পর আমি যদি একটু নিচে যাই এখানেই দেখতে পাবো যে আমার কি এই যে ডেটাবেস নেমটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যে ডেটাবেসটা বানিয়েছিলাম ওইটাই দিতে হবে। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর এরপর হচ্ছে ইউজার নেম, এটা রুটের জায়গায় এটা দিয়ে দিব, আর পাসওয়ার্ড যেটা ব্ল্যাঙ্ক আছে এখানে এটা দিয়ে দিব, কপি। তো পেস্ট করে দিলাম, সেভ চেঞ্জে ক্লিক করলাম। করার পর এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ সবকিছুই ঠিকঠাক আছে। আরেকটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যদি ইয়া করি, রিলোড করার পর রিলোড হোক, এটা কিন্তু দামেন সোসাইটি ডট কম থেকে পাইতেছে। আমি যদি লোক সরি লোগোর উপরে হোভার করি তো আমার এখানে কি আসতেছে, এই যে সবার নিচে যে লোকাল হোস্ট স্ল্যাশ পিথিম, অর্থাৎ আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার এটা কোথায় চলে যাবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিথিমের মধ্যে, হ্যাঁ লোকাল সার্ভারের মধ্যে চলে যাবে। তো এটা আমাদের চেঞ্জ করার জন্য কি করতে হবে, এই যে ডেটাবেজের ভিতরে আমরা যাব, এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি নিচের দিকে যাই, সেটা হচ্ছে ডাব্লিউপি অপশনস কোথায়, এখানে এই যে রেভুলেশন স্লাইডার এগুলো অ্যাড করার কারণে অনেকগুলো ইয়া চলে এসেছে, টেবিল চলে এসেছে। আর এই হচ্ছে ডাব্লিউপি অপশনস, এই যে এটার মধ্যেই তো আমাদের চেঞ্জ করতে হবে লিঙ্কটা, লোকাল হোস্ট স্ল্যাশ পিথিম আছে, এই জায়গায় আমরা দিয়ে দিব এটা, কপি করব। কপি করার পর এখান থেকে এটা দিয়ে দিব, আর এখানে এটা দিয়ে দিব, দিয়ে যদি আমি এন্টার করি তো দুইটাই ইয়া হয়ে গেছে। এখন আমি যদি রিলোড করি, হ্যাঁ এটাতে ক্লিক করলে এখন দা মেন সোসাইটি ডট কমে চলে যাবে। এরপরেও আমাদের আরেকটা ছোট্ট প্রবলেম আছে, দেখেন আমি যদি অ্যাবাউটের মধ্যে ক্লিক করি তাহলে এটা বলতেছে যে নট ফাউন্ড। তো এটা আমাদের ঠিক করার জন্য কি করতে হবে, আমার ডাব্লিউপি অ্যাডমিনে ইয়া করে দিতে হবে যে এই পারমালিঙ্কসটা আছে। আচ্ছা এটার ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছিলাম, এটা যদি আমি পাসওয়ার্ডটা ভুলে যাই ঠিক করতে পারবো আমার কাছে যদি ডেটাবেজের অ্যাক্সেসটা থাকে? রাজীব ভাই, আচ্ছা এখানে আমার ডেটাবেজের অ্যাক্সেসটা আছে, কোনো কারণে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো আমি কি করতে পারি দেখেন, আমি যদি এখন এটাতে রিলোড করি, আপাতত লোকাল সার্ভারে যা আছে সবকিছু আমি ইয়া করে দিই, এই যে ভিজিট সাইটের মধ্যে আমি যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আবার লগ আউট করে দেই আমি। যদি লগ আউটের মধ্যে ক্লিক করি, করার পর আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি যে অ্যাডমিন, এখানে সামথিং একটা দিলাম, দিয়ে যদি এন্টার করি, করার পর সে বলতেছে যে দ্য ইউজার নেম ইউ এন্টারড ফর দ্য ইউজার নেম অ্যাডমিন ইজ ইনকারেক্ট, মানে আমার পাসওয়ার্ড হয় নাই, এখন আমি ভুলেও গেছি, কিন্তু আমার কাছে ডেটাবেজের ইয়াটা আছে, অ্যাক্সেসটা আছে, ওখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারি। কিভাবে, সেটা হচ্ছে এই যে ডেটাবেজের মধ্যে আমি আসবো, আসার পর দেখবো হচ্ছে কোথায় আছে ইউজার্স, সেটা হচ্ছে এই যে ডাব্লিউপি ইউজার্স, আমি যদি এখানে ক্লিক করি সেটা হচ্ছে এটার মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে যে ডাব্লিউপি ইউজার্স কোথায় আছে। অপশন আর একটু নিচের দিকে আমি যদি যাই, টার্মস, এই যে ইউজার্স, এটার মধ্যে আমি যদি ক্লিক করি তো এখানে আমার ইউজার লগইন যেটা আছে এটা আছে অ্যাডমিন। ঠিক আছে, এটাকে আমি যদি এডিট করি, এডিট করার পর আমার পাসওয়ার্ডটা কই, সেটা হচ্ছে এই যে অ্যাডমিন, এটাই হচ্ছে পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড। এটাও কি ওই যে MD5 করে দেওয়া আছে, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিই, সেটা হচ্ছে সাপোজ দিলাম রেজু @1234, ঠিক আছে। আর এখান থেকে আমার টাইপটা চেঞ্জ করে কি করে দিতে হবে, MD5 করে দেওয়ার পর আমি যদি এখন গোতে ক্লিক করি তো এখানে কিন্তু ইনক্রিপ্ট হয়ে গেছে। এখন আমি যদি লগ ইন করার ট্রাই করি যে অ্যাডমিন, আর এখানে দিয়ে দিচ্ছি reju@1234, অর্থাৎ আমি যদি শো করি এই যে এটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম আমি, তাহলে কিন্তু আমি লগ ইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা
এখন এটা গেল, আমি রিলোড করতেছি। তো আমরা প্রথমেই দেখব যে এই স্লাইডারটা আমরা বানিয়েছিলাম যে এই যে প্রোডাক্টসগুলা কিভাবে পাচ্ছে, এবং এই যে ই-কমার্স ক্যাটাগরি, তারপর এখানে আবার দেওয়া আছে যে একটা টাইটেল অর্থাৎ প্রোডাক্টের নেমটা, এরপর দেওয়া আছে সিলেক্ট অপশনস, কোনোটাতে আবার দেওয়া আছে অ্যাড টু কার্ট। এটা কেন? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আপাতত এগুলো আমি কেটে দিই সবগুলা, যে আমি যখন প্লাগইনসের ভিতরে যাব, প্লাগইনস থেকে আরেকটু নিচের দিকে যাই, যে উকমার্স, যে এই প্লাগইনটা যখন আমার ইনস্টল করা থাকবে তখনই আমি এই অপশনগুলো পাবো, সেটা হচ্ছে এই যে উকমার্স এবং প্রোডাক্টস। ঠিক আছে? তো উকমার্স থেকে আমি প্রোডাক্টস কিভাবে অ্যাড করব, একটা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় আমি আপনাদের দেখিয়েছি। সেটা হচ্ছে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন, করার পর আপনার যদি উকমার্সটা প্রয়োজন হয় তো উকমার্স লিখে সার্চ করবেন, সার্চ করার পর কি ওটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেবেন। তো এটা আমরা অলরেডি যখন থিমটা ইনস্টল করতে হুম এখনো হ্যাঁ, আমি স্ক্রল করতেছি, দেখা যায়। আচ্ছা, সো আমাদের কি করতে হবে, আমরা কি করেছিলাম যখন আমরা এই থিমটা ইনস্টল করেছিলাম, ডেমো ডাটা ইম্পোর্ট করার আগেই মানে ওখানে ওরা বলে দিয়েছিল যে এতগুলো প্লাগইন কি করতে হবে, ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভেট করতে হবে এই থিমটা চালানোর জন্য। তো তখনই আমাদের উকমার্সটা কি করেছিলাম, ইনস্টল করে নিয়েছিলাম। আর ইনস্টল করার পর ওই যে ডেমো ডাটা যখন ইম্পোর্ট করি তখন ডিফল্টভাবে কিছু প্রোডাক্ট পেয়ে গেছিল। দেখেন এখানে যদি আমি প্রোডাক্টসের মধ্যে ক্লিক করি, উকমার্সের নিচে প্রোডাক্টস, এখানে এই যে প্রোডাক্টস গুলো পাইতেছে, এখানে আমরা মানে বলে দিতে পারবো যে স্টকের মধ্যে আছে কিনা, তারপর এটা প্রাইস কত, এবং এখানে যে এই যে কারেন্সি যেটা দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা ইউএস দিতে পারি, অর্থাৎ ডলার দিতে পারি, অথবা কি আমাদের যে বাংলাদেশের যে কারেন্সি টাকা এটাও দিতে পারবো। তো ওটা আমরা দেওয়ার জন্য একটু পরে দেখতেছি। আমরা যদি একটা নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাই আমি দেখতে চাচ্ছি। তো যেগুলো আছে এগুলো থাকুক, ধরেন যে আমি একটা নতুন প্রোডাক্ট অ্যাড করব, সার্ট, আমি কিছু ইমেজ ডাউনলোড করি, যে টি শার্ট ইমেজেস, এটার মধ্যে আমি যদি ক্লিক করি, এটা এটা কোথা থেকে পাচ্ছে, দেখেন এটাও একটা ই-কমার্স একটা সাইট। ঠিক আছে, এই যে এখানে সিলেক্ট অপশন দেওয়া আছে, তারপর সাইজ দেওয়া আছে, যে এটার যে কালার এটা হয় এবং এটার সাইজ মিডিয়াম সাইজ হলে এটা একটা কালার দিয়ে দিই, যে ব্লু কালারের, এটা প্রাইসটা চেঞ্জ হয়েছে, $15। আমি যদি ব্লু সাইজের নেই, লেডিস সাইজ, আচ্ছা এগুলো করার আমরা ট্রাই করব। তার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ইমেজ এখান থেকে আগে ডাউনলোড করে নেই, যে ভিউ ইমেজ করলাম, এখান থেকে এটাকে সেভ করি, সেভ ইমেজেস, আর ডেস্কটপের মধ্যে হ্যাপি শার্ট এটাই সেভ করলাম। তো আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য কি করতে হবে, এই যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তো আমি একটা নতুন ট্যাবের মধ্যে এটাকে অ্যাড নিউ করলাম। আর এটা এরকম কেন পাইতেছে, এটা এই যে অটো ডিজেবল গুটেনবার্গ করে দেওয়া আছে, এ কারণে কি, আর ওয়ার্ডপ্রেসটা যখন মানে আপডেট ছিল না আগের ভার্সনগুলোতে, এই যে প্রোডাক্ট নেম এভাবে দিতে হইতেছিল। ঠিক আছে, তো যেভাবেই থাকুক আপনি বুঝতে পারতেছেন যে এখানে প্রোডাক্টের নেম দিতে হবে। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি যে টি শার্ট ফর মেন, এরকম একটা দিলাম। এখন স্ক্রিন দেখা যায় রাজীব ভাই? আচ্ছা, দেখা যাইতেছে। তো এখান থেকে আমরা ক্যাটাগরি দিয়ে দিতে পারবো, যে এই যে একটা দিলাম টি শার্ট ফর মেন, এটা আমরা একটা ক্যাটাগরির মধ্যে দিব, যে যেটার মধ্যে কি শুধুমাত্র মেনের মানে মেন ক্যাটাগরির কাপড় চোপড় থাকবে, অর্থাৎ যেটাতে ছেলে মানুষের আহ, কাপড় চোপড় থাকবে, জুতা থাকবে, এরকম কিছু আর কি। তো এটার জন্য আমরা ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে। তো আমি অ্যাড নিউ ক্যাটাগরি থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে মেন, বা এখানে দিয়ে দিচ্ছি মেল। ঠিক আছে, মেল দিয়ে দিলাম, দেওয়ার পর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। তো এটা আমার সিলেক্টেড হয়ে গেছে যে মেল, অর্থাৎ আমরা পোস্টে যেভাবে ক্যাটাগরি দিতাম, পেয়েছে। আমি যদি আরেকটু নিচে যাই, এই যে প্রোডাক্ট ট্যাগস,
আমরা প্রোডাক্টের ট্যাগসও দিতে পারি, যে এটা টি শার্ট, টি শার্ট, তারপর ধরেন যে দিলাম মেল ব্লু, এরকম কিছু একটা দিতে পারি। এগুলো আমার দেখা যাবে এবং এগুলোতে যদি ক্লিক করে যে টি শার্ট ট্যাগের আন্ডারে আরো যত প্রোডাক্ট আছে এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমার যে সেট প্রোডাক্ট ইমেজ। আপনি যদি প্রোডাক্টে ইমেজ দিতে চান, তো আমি ইমেজটা নিয়ে আসি, সেটা হচ্ছে আপলোড ফাইল করি, ডেস্কটপের মধ্যে যাই, সেটা হচ্ছে কোথায়, এই যে ডেস্কটপ, হ্যাপি টি শার্ট, এটাতে ডাবল ক্লিক করলাম, করার পর এটা আমার কি হলো, আপলোড হয়ে গেছে। সেট প্রোডাক্ট ইমেজের মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তো আপাতত এটা হইলো। এখন আমি প্রোডাক্টের টাইটেল দিলাম, তারপর কি দিলাম, একটা ক্যাটাগরি দিয়ে দিলাম এবং ইমেজ আপলোড করে দিয়েছি যে এই প্রোডাক্টে আমার ইমেজ কোনটা, এবং এটার কিছু ট্যাগস দিয়েছি। দেওয়ার পর আমি যদি পাবলিশের মধ্যে ক্লিক করি, এই যে এই জায়গায় পাবলিশ, এটা লোড হইতেছে। হ্যাঁ, লোড হওয়ার পর এখন এই প্রোডাক্টটা আমরা দেখব। তো দেখব কিভাবে, এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে এটার মধ্যে আমি যদি রাইট বাটন ক্লিক করার পর ওপেন ইন নিউ ট্যাব করি, তাহলে আমার কি হচ্ছে, প্রোডাক্ট পাইতেছে না। ও, আমি এখনো এটার কাজ করি নাই, অর্থাৎ অ্যাবাউটের মধ্যে যদি যাই এটা নট ফাউন্ড হয়ে আসছে, তাই না? আহ, এটা কোথা থেকে ঠিক করব বলেন তো, আমি দেখিয়েছিলাম আপনাদের, মনে নেই? এই যে সেটিং, সেটিং থেকে পারমালিঙ্কস, এই পারমালিঙ্কস থেকে আমাদের লিঙ্কটা একটু চেঞ্জ করে দিতে হবে। এটা হয়তো বা ডেট দেওয়া আছে, এই যে ডে এন্ড টাইম দেওয়া আছে, এটা আমরা পোস্ট নেম করে দিব যখন আপলোড করব। তো পোস্ট নেম করে দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করলাম। আর এখন আমি যদি রিলোড করি এটা, তো এই যে আমার প্রোডাক্টের ইমেজ পেয়ে গেছে। ঠিক আছে, এবং এটার যে ক্যাটাগরি মেল, মেল পেয়ে গেছে। আমি আমি যেই ট্যাগসগুলো দিয়েছিলাম এটাও পেয়েছে। বাট এটাতে দেখেন যে কিনবে, যে কেনার মতো কোনো অপশন নেই, কারণ এটা আমরা প্রাইজেই দেই নেই, যে এটা প্রাইস কত। যখন আমরা প্রাইসটা দিব তখন দেখেন যে এখানে অ্যাড টু কার্ট একটা বাটন চলে আসবে। তো এটার আমরা প্রাইসটা দিব কোথায়, আমি যদি আরেকটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে এই যে এখানে কি দেওয়া আছে, জেনারেল প্রাইস দেওয়া আছে। ঠিক আছে, আমি ধরেন যে রেগুলার প্রাইস দিয়ে দিলাম 100, 100 দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, করার পর এখন যদি রিলোড করি এখানে, তো আমার এখানে চলে এসেছে যে এটার কি কারেন্সি। এটা আচ্ছা, আমরা কারেন্সিটাও চেঞ্জ করে দিচ্ছি, এটাতে আমরা টাকা করে দিব। এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করতে পারবো, এবং আমার যদি মনে হয় যে একটা না, আমি আরো নিব, দুইটা তিনটা চারটা পাঁচটা একসাথে নিব। নেওয়ার পর কি হবে, অ্যাড টু কার্ট করব, তাহলে কি আমার একসাথে এই যে এটার সাথে আমার 5 গুণ হয়ে যাবে, যত এখন হবে আর কি, 5টা নিলে 500 ইউরো হয়ে যাবে। তো এটা একটা, কিন্তু আমি আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে আরেকটু নিচের দিকে যাই, এই যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজেস, অর্থাৎ আমি যদি এটার মধ্যে যাই, এই যে এখানে আমরা কি আরো অনেকগুলা প্রোডাক্ট ইমেজ দিতে পারতেছে, এগুলো স্লাইড হইতেছে। তো ওখানেও আমরা দিতে পারবো কিভাবে, হ্যাঁ, ওইটা করার জন্য আমি এখানেই ইমেজগুলো রাখি, সেটা হচ্ছে আমার হ্যাপি টি শার্ট। এখানে আমি একটা ফোল্ডার বানাই যে প্রোডাক্টস নামে, প্রোডাক্টস, আর প্রোডাক্টসের মধ্যে আমি কি এই ইমেজটা রেখে দিলাম। আরো ইমেজগুলো কিভাবে নিয়ে আসবো, আমি এগুলো সেভ করে নিই, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করতেছি। এটা রাখি হচ্ছে নিউ ফোল্ডার, কই নিউ, এই যে নিউ ফোল্ডার 2, তারপর হচ্ছে প্রোডাক্টস, প্রোডাক্টসের মধ্যে এটা রেখে দিলাম। ঠিক আছে, তারপর আরেকটা ইয়েলো কালারে দিলাম, দেওয়ার পর এটাকেও আমরা সেভ ইমেজ করে দিব, সেভ করে দিলাম। আর আরেকটা দিয়ে দিই, এই যে এটা দেখি পাইতেছে, হ্যাঁ পাইতেছে। রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজ অ্যাজ করতেছি, সেটা হচ্ছে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করলাম, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর তাহলে এই গ্যালারিগুলো আমরা কিভাবে দিব, এটা হচ্ছে আমার মেইন, এটা মেইন ইমেজ। আর গ্যালারিগুলো দেওয়ার জন্য কি, এই যে প্রোডাক্ট গ্যালারি নামে একটা অপশন আছে, আমি এটার মধ্যে ক্লিক করব, অ্যাড প্রোডাক্ট। তো এখান থেকে আবার আপলোডের মধ্যে ক্লিক করব, করার পর হচ্ছে আমার নিউ ফোল্ডার 2, এটার মধ্যে যাওয়ার পর এই যে প্রোডাক্টস,
প্রোডাক্ট থেকে আমি যেহেতু এই তিনোটাই করব, একসাথে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করার পর এই যে ওপেনের মধ্যে আমি ক্লিক করব, আর এটা তো অলরেডি আছেই, এটা কোনো প্রয়োজন নেই। আমি ওপেনের মধ্যে ক্লিক করলাম, পেয়েছে? পাওয়ার পর আমি যদি অ্যাড টু গ্যালারিতে ক্লিক করি, করার পর আপডেটে ক্লিক করতেছি। তো এখানে এখন আমি যদি রিলোড করি, তো দেখেন আমার কিন্তু এই যে নিচে একটা ইয়া চলে এসেছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই যে এটা। আরো একটা জিনিস দেখেন যে এখানে একটা ডিসক্রিপশন দিয়েছে যে নাও ইম্পসিবল টু ফিল এনিথিং আদার দেন হ্যাপি। আবার নিচের দিকে কি দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, আর রিভিউজ দেওয়া আছে। কেউ যদি রিভিউ দেয় রিভিউটাও দেখাবে। আমাদেরও কি এটা অলরেডি এখানে নিচে দেওয়া আছে, কেউ যদি রিভিউ দিতে চায় তো এখানে দিতে পারবে। তো এই ছোট ডিসক্রিপশনটা আমরা দিব কিভাবে? এই যে এখানে যেটা দেওয়া আছে দেখেন, এটা আমি কপি করলাম, কপি করে এটা আমাকে কোথায় দিতে হবে? এই যে এডিট প্রোডাক্টের মধ্যে গিয়ে এখানে না, এখানে না, আমরা আরো নিচের দিকে যাই, এখানে দেওয়া আছে যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। আমরা এখানে এখানে পেস্ট করে দিব যে এটা আমার কি ডিসক্রিপশন। দেওয়ার পর আমি যদি আপডেটের মধ্যে ক্লিক করি, এখন যদি আবার রিলোড করি তাহলে আমার পেয়ে যাচ্ছে, তাই না? এই যে এটাই হচ্ছে আমার কি। আর আমি যদি আরো এডিশনাল ইনফরমেশন গুলো দিতে চাই, আরো নিচের দিকে যাই, সেটা হচ্ছে এখান থেকে কই, এই যে জেনারেল ইনভেন্টরি আছে, তারপর শিপিং যে প্রাইসটা আছে এটার জন্য আলাদা করে দিতে পারি। আচ্ছা, লাইক লিঙ্ক প্রোডাক্ট, যে এটা অ্যাট্রিবিউটস দিতে পারি। আচ্ছা, আপাতত এটা নিয়ে আলোচনা করতেছি না, এটা নিয়ে আরেকটু পর আলোচনা করতেছি। তো আমি কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি এটা বুঝতে পেরেছেন? এভাবে প্রোডাক্ট আপলোড করতে হবে ওয়ার্ডপ্রেসে। আমি এই যে ওয়ার্ডপ্রেসটা একটু সেটআপ দিয়ে দিই, যে সেটআপ কিভাবে, যে এখানে আমি যদি অ্যাড টু কার্ট করি, দেখেন অ্যাড টু কার্ট করলাম, এটা কিন্তু কার্টের মধ্যে চলে গেল। সে বলতেছে যে ভিউ কার্ট, অর্থাৎ এখানেও আমরা দেখতে পারি যে এটা আমার কি কার্টের মধ্যে চলে গেছে। আমি যদি ভিউ কার্ট করি তো আমার কার্ট পেজে চলে যাচ্ছে। এবং এটা থেকে আমি যদি চেক আউট করতে চাই, যে প্রসেস টু চেক আউট, চেক আউটের মধ্যে ক্লিক করলাম, করার পর এখানে আমার নেম দিতে বলতেছে, লাস্ট নেম দিতে বলতেছে, আমি এগুলো দিয়ে দেই যে রেজু, রেজু রেজু দিয়ে দিলাম লাস্ট নেম। আর এটা যদি অপশনাল, এটা দিতেছি না, আমার কান্ট্রি দিয়ে দিতে হবে। আমি কান্ট্রি দিয়ে দিই হচ্ছে বাংলাদেশ। আমরা এটাও করতে পারবো যে এটাতে শুধুমাত্র কি বাংলাদেশের, বাংলাদেশ থেকে এই কান্ট্রি সিলেক্ট করতে পারবে, অন্য কোথাও করতে পারবে না, বাংলাদেশ। এবং এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেই, টাউন দিয়ে দেই, তারপর কি এখান থেকে ডিস্ট্রিক্ট, আর ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম হচ্ছে ঢাকা। মানে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে এখানে দিয়ে দেওয়া আছে। একটা ফোন নাম্বার দিয়ে দিই আমি যে কোনো, আর একটা ইমেল অ্যাড্রেস, যে এটা থেকে আমার অর্ডারটা যাইতেছে। দেওয়ার পর আমি যদি প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করি, সবকিছু দিয়েছি, দেওয়ার পর আমার কিন্তু অর্ডারটা কি প্লেস হয়ে যাওয়ার কথা। আমি প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করতেছি, সে কি বলতেছে যে ইনভ্যালিড পেমেন্ট মেথড, কোনো পেমেন্ট মেথড দেওয়া নেই। এবং যে এই যে শিপিং যে ইয়াটা, শিপিং এর কোনো ইয়া দেওয়া হয় না। ইট সিমস অ্যাভেলেবল পেমেন্ট মেথড ফর স্টেট, প্লিজ কন্ট্যাক্ট আস ইফ ইউ রিকোয়ার অ্যাসিস্ট্যান্স অর উইশ টু মেক অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট। তো এগুলো আমাদের সবগুলো ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? আমি এখান থেকে এই যে উকমার্সের মধ্যে ক্লিক করব, উকমার্স। সো উকমার্সের মধ্যে ক্লিক করার পর আমার আসলে উকমার্সটা সেট আপ করা হয় নাই, ঠিক আছে? তো এখানে আমাদের অ্যাড্রেস দিতে বলতেছে, তো অ্যাড্রেস আমি দেই। কি হয়, যে অ্যাড্রেস দিতে বলবে আপনার ক্লায়েন্ট, আমি আপাতত দিয়ে দিচ্ছি যে ঢাকা। আর কান্ট্রি দিয়ে দিই যে আমার বাংলাদেশ। হ্যাঁ, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি যদি ইয়া করে দিতে চান, আমি বাংলাদেশ থেকে ঢাকা দিয়ে দিই, বাংলাদেশ। বাংলাদেশ থেকে ঢাকা কই, এখান থেকে ঢাকা দিয়ে দিলাম।
আর সিটিও দিয়ে দিচ্ছি ঢাকা, পোস্ট কোড দিয়ে দিলাম 1207। আর এখানে আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, আমরা কি স্টোর, আচ্ছা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, আহ, এটা দরকার নেই, এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, করার পর 2 নম্বরটাতে এখানে কি বলতেছে যে ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট, আমি কি কি করতে চাচ্ছি। আপাতত দিয়ে দিলাম যে ফ্যাশন থাকবে, ইলেকট্রনিক্স এটা থাকবে, ফুড থাকবে, হোম ফার্নিচার থাকবে, এগুলা দিয়ে। আর আপনার যদি সবগুলাই লাগে তো সবগুলাই দিতে পারেন, আদার থাকলে আদারের মধ্যে ক্লিক করে এখানে ডিসক্রিপশনের মধ্যে আমরা বলে দিতে পারি, তো আদার না এগুলাই আমার। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম। আর এখানে আবার কি বলতেছে যে ফিজিক্যাল প্রোডাক্টস, আর এটা ফিজিক্যাল প্রোডাক্টসই থাকবে, আর অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই। আর এটার মধ্যে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন কি বলতেছে টেল আস অ্যাবাউট ইওর বিজনেস, হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্লে, আমার কতগুলো প্রোডাক্টস হইতে পারে। আপাতত আমি 101 থেকে অথবা এটাই দিলাম 11 থেকে 100, এতগুলোই আমার প্রোডাক্ট হবে। এখানে কি বলতেছে যে কারেন্টলি সেলিং এলসওয়্যার, এখনো কি কোথাও বিক্রি করতেছেন, নো দিয়ে দিলাম। আর এটা কি মার্কেট অন ফেসবুক, এগুলো যদি আমরা করতে চাই করতে পারি। আপাতত এই যে মেলচিপ এগুলো বাদ দিয়ে দিলাম, আমার ফেসবুকেই শুধুমাত্র মার্কেটিংটা হবে। দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা কন্টিনিউ হইতেছে, একটু ওয়েট করি, এটা আপডেট করেছে তো, আগে এত কিছু ছিল না। একটু ওয়েট করি। আচ্ছা সবকিছু হয়ে গেছে, এখান থেকে সেটা পেমেন্টসের ব্যাপারে বলতেছে, তারপর অর্ডারস এখানে একটা চলে আসছে, ঠিক আছে। তো এগুলো আমরা পরে করে নিব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে সেটিং এর মধ্যে যাই, কমার্স থেকে এই যে সেটিং, এই সেটিং এ গেলেই আমি সবকিছু পাবো যে কি কি দিলাম আর কি কি চেঞ্জ করতে হবে। তো এখানে আমি দিয়েছিলাম যে অ্যাড্রেস লাইন 1 ঢাকা দিয়েছিলাম, ঠিক আছে। কান্ট্রি স্টেট যেটা দিয়েছিলাম ঢাকা, এবং কান্ট্রি স্টেট ঢাকা বাংলাদেশ, সরি হ্যাঁ ঢাকা বাংলাদেশ দেওয়া ছিল, এবং একটা জিপ। এখন সেলিং লোকেশন, আমি কোথায় এটা সেল করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি বলে দিচ্ছি যে মানে সেল অল কান্ট্রিজ দিলে তো যত কান্ট্রি আছে সবখানেই দেওয়া যাবে। আর এখানে স্পেসিফিক কান্ট্রিজ আমরা দিয়ে দিব, যে আমি কোন কান্ট্রিতে দিতে চাচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমি বাংলাদেশ, এই যে বাংলাদেশ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এখানে আমি যদি চাই যে আমার বাংলাদেশের মধ্যে নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্টের মধ্যে শুধুমাত্র এটা সেল করা যাবে, সেটা হতে পারে যে ঢাকার মধ্যে আমি শুধুমাত্র করব, তাহলে এখানে কি শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি এখানে দিয়ে দিব। দেওয়ার পর এই যে অপশন আমি দিয়ে দিতে পারি, বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পর এখানে কি, আচ্ছা হ্যাঁ বাংলাদেশ দেওয়ার পর আমাদের যে আছে যে বাংলাদেশ থেকে শুধুমাত্র ঢাকার ডিস্ট্রিক্টে করার জন্য ওটা ওই শিপিং মেথডের মধ্যে দিতে হবে, আপাতত এখানে বাংলাদেশ করে রাখলাম। করার পর ডিফিকাল্ট কাস্টমার লোকেশন এখানে এটাই থাক। আর কি আছে, এই যে কারেন্সি, আমি যখনই বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এখানে কারেন্সিটা কি হয়ে গেছে, টাকা হয়ে গেছে। আমি যদি আরো ইউএস দিতে চাই, দিতে চাই, এখান থেকে চেঞ্জ করতে পারবো, তো আমার টাকাই থাকুক। দিয়ে আমি যদি সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করি, করার পর এখন আমার যে প্রোডাক্টটা ছিল এটাকে আমি ভিউ করে দেখি, এই যে আমার টাকা হয়ে গেছে, ঠিক আছে, এখানেও টাকা হয়ে গেছে। যে এটার প্রাইস কত একটাই, এটা হচ্ছে 100। আর আমি যেটা কাট করেছিলাম এটার মধ্যে এখন যদি আমি ভিউ কাট করি, ভিউ কাট করার পরে আমি এটার কোয়ান্টিটিটা যদি বাড়াই, যে এখানে
2 করলাম, 3 করলাম, করার পর এই যে আপডেট কার্ট এটার মধ্যে ক্লিক করতেছি, তাহলে আমার এখানে কত হচ্ছে, 300 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর কি কি করতে পারি সেটা হচ্ছে আমার এই যে শিপিং যে মেথডগুলো আছে এটা আমরা দেখি, যে শিপিং আর পেমেন্টস কি করব। পেমেন্টসের মধ্যে আমি যদি যাই, যে ক্যাশ অন ডেলিভারি নিয়ে নেব, অন্য কোনো মেথড আমার আপাতত নেই। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারি, করতে পারি। আমি দিয়ে দিচ্ছি যে আমার প্রোডাক্টটা যখন মানে কাস্টমারের কাছে চলে যাবে, সে ডাইরেক্ট কি করবে, ক্যাশ অন ডেলিভারি করবে, এটাকেই আমি ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, আর আমি যদি সেট আপের মধ্যে ক্লিক করি, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হবে। তারপর সিলেক্ট ফ্ল্যাট রেট, আপাতত এটাই থাক, দিয়ে স্টেপ চেঞ্জের মধ্যে ক্লিক করলাম। আর শিপিং এর মধ্যে ক্লিক করি, যে দেখি যে হ্যাঁ জি বলেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা, তো এখন আমি দেখি যে আমার প্রোডাক্টটাতে আমি কাট করলাম, কাট করার পর এটাকে মানে চেক আউট পর্যন্ত করা যাচ্ছে কিনা। ঠিক আছে, তো চেক আউট করার জন্য আমার কি এই যে প্রসেস টু চেক আউটের মধ্যে আমি যদি ক্লিক করি, করার পর আবার ওই নেমগুলাই দিয়ে দিই, আগে যেটা ছিল সেটা হচ্ছে রেজু, রেজু দিয়ে দিলাম। আর এখানে দেখেন কান্ট্রি কিন্তু একটাই সিলেক্ট হয়ে আছে, তাই না? কি দেখা যায়? হ্যাঁ, এখন আর অন্য কান্ট্রি সিলেক্ট করার কোনো অপশন নেই, কারণ যে আমি স্পেসিফিক ভাবে দিয়ে দিচ্ছি যে বাংলাদেশের মধ্যে কি করতে হবে, এটা। আচ্ছা, এখন একটা স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিই, যে মোহাম্মদপুর, আর টাউন সিটি দিয়ে দিলাম মোহাম্মদপুর, আর ডিস্ট্রিক্ট আমি যদি ডিস্ট্রিক্ট দিতাম হচ্ছে দিনাজপুর, তাও হবে। আর আমি আপাতত ঢাকায় দিলাম, এই যে ঢাকা দিলাম, তারপর পোস্ট কোড এটা অপশনাল, এটা না দিলেও চলবে, একটা ফোন নাম্বার দিতে বলতেছে যে যেটা দিতেই হবে, আমি দিয়ে দিচ্ছি, একটা যে কোনো ফোন নাম্বার দিয়ে দিলাম আপাতত। আর ইমেল অ্যাড্রেস এটাই দিলাম। দেওয়ার পর আমি যদি প্লেস অর্ডার করি, এই যে প্লেস অর্ডার ক্লিক করতেছি, সে বলতেছে হ্যাঁ থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এটা কিন্তু বাইরে থেকে কেউ যদি করে অর্ডার করে, ও এরকম দেখতে পাবে, এবং আমার কাছে একটা কি নোটিফিকেশন আসবে। দেখেন আমি যদি এখান থেকে রিলোড করি কমার্সটাকে, তো আমার এই যে অর্ডার্সের মধ্যে ওয়ান চলে এসেছে, কিছুক্ষণ আগে কিন্তু ছিল না। ঠিক আছে, আমি যদি এই যে অর্ডার্সের মধ্যে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আসলে কে কি অর্ডার করলো এবং কি কি সে চাইতেছে। তো এই যে এটা হচ্ছে আমার প্রসেসিং, কিছুক্ষণ আগে রেজু রেজু নামে একজন কি করেছেন, অর্ডারটা করেছেন। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে উনি কি করেছেন, যে মোহাম্মদপুর থেকে শিপিং অ্যাড্রেস দেয় নাই, কি কি চেয়েছেন, এই যে টি শার্ট, উনি 3টা টি শার্ট কিনবেন, এই যে প্রাইস দেওয়া আছে $100 করে। তো এখন আপনি কি ডেলিভারি দিবেন, আর এখান থেকে অ্যাকশন দিবেন যে আপনি দেখেছেন নাকি করেছেন, একটা অ্যাকশন দিয়ে দিতে পারেন। আর স্ট্যাটাস যেটা আছে অন হোল্ড দিতে পারেন, নাকি এইটা ক্যান্সেল করে দিলে কি ক্যান্সেলের মধ্যে ক্লিক করতে পারেন, আর রিফান্ড করলে রিফান্ড করবেন, এবং ফেল্ড হয়ে গেলে আপনি ফেল করে দিতে পারেন। আর আর যদি আপনার কমপ্লিটেড হয়ে যায়, তো আমি এখান থেকে কি কমপ্লিটেড করে আপডেট করে দিতে পারি। ঠিক আছে, তো এটা গেল। কিন্তু আমাদের এই যে প্রোডাক্ট অ্যাড যখন করেছি, এখানে আমরা দেখেন যে মানে কালারের উপরে ডিপেন্ড করে এবং সাইজের উপর ডিপেন্ড করে কি প্রাইস দেওয়া আছে, যে এটা প্রাইস হচ্ছে €12 থেকে €15। সেটা হচ্ছে আমি যদি সাইজ মানে মিডিয়াম সাইজের নিই, সেক্ষেত্রে আমার প্রাইসটা একটু কম হইতে পারে। আমার যদি সাইজটা লার্জ হয় সেক্ষেত্রে আরেকটু বেশি হবে। তো এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য দেখেন আমার যে প্রোডাক্টটা ছিল এটা আপাতত বাদ দিই, আমি নতুন করে আরেকটা প্রোডাক্ট আপলোড করার ট্রাই করি, এটা আপডেট করে দেই। আমি ফিমেলের জন্য এখান থেকে এই যে আছে এখানে কিছু আরো করি, সেটা হচ্ছে টি শার্ট,
টি শার্টস এর মধ্যেই ক্লিক করলাম, দেখি যে আর কি কি এখানে আছে টি শার্ট। এখন দেখা যায় রাজীব ভাই, আমার স্ক্রিন দেখা যায় ঠিকঠাক ভাবে? আচ্ছা, এখানে এই যে সাইন টি শার্ট, এটার মধ্যে দেখি যে কি কি আছে। হ্যাঁ, এটাতে ওরা শুধুমাত্র কি রাখছে, দুটো সাইজ রাখছে, একটা মেন্স, একটা হচ্ছে মিডিয়াম, একটা কি লার্জ। ও, দুটারই প্রাইস একই। একটু বাকেট, আচ্ছা, দুটারই প্রাইস একই। তো আমরা এরকম কিছু একটা করার ট্রাই করব, যে যেটা মিডিয়াম ওটার প্রাইস দিব হচ্ছে 300 টাকা, আর যেটা লার্জ ওইটার প্রাইস দিব 400 টাকা। দেখি করার ট্রাই করি, করতে পারি কিনা। এখান থেকে আমি এটাকে সেভ ইমেজ করতেছি, যে সাইন টি শার্ট, সেভ ইমেজেস, এখান থেকে সাইন। তো আবার অ্যাড নিউ করার জন্য আমাদের কি করতে হবে, প্রোডাক্টস থেকে আমি যদি রিলোড করি, আমার সর্বশেষ যে প্রোডাক্টটা আমি অ্যাড করেছি ওটা কি এখানে দেখাবে। দেখেন আমি রিলোড করেছি, এই যে টি শার্ট ফর মেন, আমার এখানে সব কিছু পেয়ে গেছে। আমি ক্যাটাগরি দিয়েছি, আহ, এগুলো দিয়েছি, ঠিক আছে। এবং ফিচার্ড করলে এখানে এটাতে ক্লিক করে দিতে হবে। আবার যদি ফিচার্ড করলাম না, আমি অ্যাড নিউতে ক্লিক করি। আবার অ্যাড নিউতে ক্লিক করার পর আমি এটাই দিচ্ছি, যে সাইন টি শার্ট, এটাই হচ্ছে আমার কি প্রোডাক্টের নেম, যে সাইন টি শার্ট। আর এটার যে ডিসক্রিপশনটা আছে আমি এটাও কপি করে দিই। তো আমার এই ডিসক্রিপশনটা কোথায় দিতে হবে, এই সবার নিচে আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার ইমেজটা দিতে হবে, আর একটা ক্যাটাগরি দিয়ে দিই যে এটা মেল, মেলের জন্যই, ঠিক আছে। ট্যাক্স দিয়ে দিলাম যে টি শার্ট, টি শার্ট। আর প্রোডাক্ট ইমেজ, সো এখান থেকে আমি আপলোড করি সাইন, এটাকে ডাবল ক্লিক করলাম, করার পর সেট প্রোডাক্ট ইমেজ করে দিলাম। আর তো কিছু নেই। এখন আমি যদি এখানে প্রোডাক্টের প্রাইস দিতে চাই, তাহলে তো একটাই প্রাইস হয়ে গেল। এবং আমার যেই, ধরেন যে এটার প্রাইস দিয়ে দিলাম 300, আর এখান থেকে আমি কিন্তু সেল প্রাইসটা আবার কমাই দিতে পারি, যে রেগুলার প্রাইস আমার 300, আর সেল প্রাইস কত আমি দিয়ে দিলাম যে 250। দেওয়ার পর এখন যদি আমি আপডেটের মধ্যে ক্লিক করি অথবা পাবলিশ করি, পাবলিশ হইতেছে। আর এই লিঙ্কটাকে যদি আমি ওপেন করি, ওপেন করার পর এখানে দেখেন যে যেটা 300 টাকা ছিল এটা কি 250 টাকায় বিক্রি হবে। এখানে ইয়াটা দিয়েছে যে যেটা $300, সরি 300 টাকা ছিল, এটা কেটে কি এখন 250 টাকায় বিক্রি হচ্ছে। তো এটা আমরা এরকম করে দিতে পারি, যে আমার যে আগের যে প্রাইসটা ছিল, এটা ছিল হচ্ছে 300, এখন কত 250 সেল প্রাইস। আচ্ছা, আমাদের তো এটা বাদ। তো আমরা ওইটা করার জন্য, অর্থাৎ ওইটাকে আমরা বলবো ভ্যারিয়েবল প্রোডাক্ট, যে একটা প্রোডাক্টে আমাদের দুইটা সাইজ আছে, একটা হচ্ছে মিডিয়াম আর একটা লার্জ। তো মিডিয়ামের প্রাইসটা আমরা একটু কম রাখবো, আর লার্জ যেটা এটার প্রাইসটা একটু আমরা বেশি রাখবো। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে সিম্পল প্রোডাক্ট যেটা আছে, আর এটাকে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট করে নেব, ঠিক আছে। এই যে সিম্পল প্রোডাক্ট ছিল, প্রথমে ডিফল্ট ভাবে সিম্পল প্রোডাক্ট থাকে, আমরা এখান থেকে এটাকে কি করব, ভেরিয়েবল প্রোডাক্ট করে নেব। করার পর এখন আমি যদি অ্যাট্রিবিউটস এর মধ্যে ক্লিক করি, এখান থেকে কি এই যে সাইজ, আমি সাইজের মধ্যে ক্লিক করতেছি, সাইজ ক্লিক করে অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমরা কি বলতেছে, সো এখানে আমরা ডিফল্ট ভাবেই দিয়ে দিতে পারি যে লার্জ মিডিয়াম। অর্থাৎ আমরা যদি এখানে লিখে দিই যে মিডিয়াম, মিডিয়ামের মধ্যে ক্লিক করলাম, আর আরেকটা দিব কি লার্জ, যে এই দুইটাই আমি আপাতত রাখলাম। আমি যদি আরো অ্যাড করতে চাই লার্জ মিডিয়াম আরেকটা হচ্ছে স্মল, তাহলে এখানে স্মল লিখে দিতে পারি যে স্মল। সো এটার মধ্যে করার পর ভিজিবল অন প্রোডাক্ট পেজ, তো এটা আমার ভিজিবল দেখাবে। এবং আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, যে ইউজ ফর ভেরিয়েশন, এটা আমার কি হবে, ভেরিয়েশনের জন্য ইউজ হবে। তো এটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি, করে সেভ অ্যাট্রিবিউটস করতেছি। তো এখান থেকে আমার সাইজ, এখন আমি যদি রিলোড করি, যে এই প্রোডাক্টটা রিলোড করতেছি, দেখি যে এখানে কি কোনো কিছু আসলো কিনা। এখানে এখনো কোনো কিছু আসে নাই। আর এটা কি বলতেছে, আউট অফ স্টক, মানে স্টক শেষ হয়ে গেছে। আচ্ছা, আরো দেখি যে কি কি আছে। আমি যদি ভেরিয়েশনের মধ্যে ক্লিক করি, যে অ্যাড ভেরিয়েশন, তো আমি গোতে ক্লিক করব। প্রথমে অ্যাট্রিবিউটস ইয়া করবেন, করার পর কি
অর্থাৎ এই যে অ্যাট্রিবিউটস আগে আমি কি সাইজ একটা অ্যাড করে নিয়েছি না, আপনি এখান থেকে যে কোনো একটা ইয়া করে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে, যে সাইজ, কালার, নুমারিক সাইজ, এরকম কিছু একটা। সো আমি এখানে সাইজ অ্যাড করে নিয়েছি, করার পর এই যে ভেরিয়েশন, অর্থাৎ কি কি করেছি, একটা হচ্ছে লার্জ, মিডিয়াম, স্মল। আর এখান থেকে আমি যদি ভেরিয়েশনের মধ্যে ক্লিক করি, এই যে এখানে আমি বলে দিব যে স্মল সাইজ, সাইজ থেকে এটাতে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করার পর এখানে এনাবল থাকবে, এটার একটা প্রাইস দিয়ে দিবেন যে স্মল প্রোডাক্টসের প্রাইস কত, আমি দিয়ে দিলাম যে 200। আর স্টক স্ট্যাটাস, হ্যাঁ এটা আমার স্টকের মধ্যে আছে, ঠিক আছে। আর এখান থেকে আমরা মানে উইথ, হাইট এগুলো দিয়ে দিতে পারি, বা লেন্থ, না এগুলো আমার থাক আপাতত এইভাবেই। আমি শুধুমাত্র একটা প্রাইস দিয়ে দিলাম যে 200। এটাকে যদি আমি মিনিমাইজ করে দেই, করার পর আরও একটা করতে চাই, এটা তো স্মলের জন্য, আমি গোতে ক্লিক করলাম। আর এখানে কি এটাকে আমরা নিচে রাখবো, সেটা হচ্ছে ক্যান্সেল করে প্রথমে উপরে থাকবে হচ্ছে স্মল, এরপর আমি দিব হচ্ছে মিডিয়াম, এখানে মিডিয়ামটা সিলেক্ট করে দিলাম। আর দেওয়ার পর এখানে এটা প্রাইস দিয়ে দিলাম হচ্ছে 250। আরও যে অপশনগুলো আছে এগুলো আপনারা কি একটা একটা করে চেঞ্জ করে দেখে নেবেন। সেভ চেঞ্জে ক্লিক করলাম। আর আরেকটা আমার যেটা আছে সেটা হচ্ছে গোতে ক্লিক করবো, অ্যাড ভেরিয়েশন, দিয়ে দিলাম হচ্ছে লার্জ। লার্জ দেওয়ার জন্য কি এখানে প্রাইস দিয়ে দিব হচ্ছে 300, দিয়ে যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করার পর এখন এই যে আপডেটে ক্লিক করতেছি, সো এখান থেকে আমি যদি রিলোড করি আমার পেজটাকে, এখন এই পেজটা, তো এখন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আবার এই মিডিয়ামটা কি হইলো, যে আমার কি স্টকের মধ্যে আছে, আপনি কোনটা নিতে চাচ্ছেন, ও প্রাইসটা বলতেছে না, যে সাইজ কোনটা। আমি যদি লার্জের মধ্যে সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে 300, আর আমি যদি স্মলের মধ্যে ক্লিক করি এটা প্রাইস কত হচ্ছে 200, তাই না, এই যে লার্জ। আর মিডিয়ামটা চলে গেল কেন, আমি যদি দেখি যে মিডিয়ামে কি স্টক আছে কিনা, এখান থেকে আমি কোথায় যাব, এই যে ভেরিয়েশনের মধ্যে আমি যাব, ভেরিয়েশন থেকে ইয়া দেওয়া হয় না মিডিয়াম, এখান থেকে আমি দিয়ে দিই হচ্ছে মিডিয়াম। মিডিয়ামের জন্য কত হবে 250, দিয়ে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করবে, আমি তখন সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করি নাই এই কারণে। তো এটা আমি মিডিলের মধ্যে দিয়ে দিই, স্মলের পরে মিডিয়াম, দেওয়ার পর এখন যদি আমি আপডেটের মধ্যে ক্লিক করি, আর এখন যদি রিলোড করি, তো আমার কিন্তু চলে এসেছে যে যেটা লার্জ, প্রথমে এই লার্জটা দেওয়া আছে, লার্জের প্রাইস কত 300। আর আমি যদি মিডিয়ামের মধ্যে ক্লিক করি তাহলে এটা প্রাইস হচ্ছে 250, এবং স্মলের মধ্যে ক্লিক করলে কি 200 টাকা। তো আমরা কি কি দেখলাম, যে একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করা যায়, ওটার মধ্যে ক্যাটাগরি দেওয়া যায়, এবং গ্যালারি ইমেজ কিভাবে সেট করা যায় এটাও আমি দেখিয়েছি, এবং উকমার্সটা কিভাবে সেট আপ করতে হয়, যে আপনি নির্দিষ্ট কোন কান্ট্রির মধ্যে এটা সেল করতে চান, বা নির্দিষ্ট কোন ডিস্ট্রিক্টের মধ্যে এটা সেল করতে চান, এটাও আমরা করতে পারি। এবং এটাও আমরা করতে পারবো যে এটা যখন ইয়া করা হবে, যে অ্যাড টু কার্ট করলো, মানে ডেলিভারি চার্জ, এটাও আমরা এখানে সেট করে দিতে পারবো। দেখেন আমি কিভাবে করতেছি, যে এটা যদি এখন চেক আউটের মধ্যে যাই, প্রসেস টু চেক আউট, তো এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ একটা নেওয়া হবে এরকম কোনো কিছু বলা হয় নাই, যে এটা আমি যখনই ওনাকে দিয়ে দিব উনি আমাকে 200 টাকা দিয়ে দিবে, শেষ। তো আমরা ডেলিভারি চার্জটা তাহলে কোথা থেকে দিতে পারি, এটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমি এই যে উকমার্স থেকে সেটিংয়ের মধ্যে যাব, আবার সেটিংয়ের মধ্যে যাওয়ার পর এই যে শিপিং, শিপিং এর মধ্যে সে বলতেছে যে অ্যাড শিপিং জোন, তো আমরা এই যে অ্যাড শিপিং জোন করে দেই। আমরা এরকম কিছু করতে পারবো যে যদি ঢাকার মধ্যে দেওয়া হয় তাহলে এটার ডেলিভারি চার্জ হবে 50 টাকা, আর ঢাকার বাইরে হইলে কত 100 টাকা বা 200 টাকা, এরকম কিছু আর কি। তো আমরা জোন নেম দিয়ে দিই, এটা দিয়ে দিই যে রেগুলার,
রেগুলার যেটা প্রাইস আর কি, রেগুলার শিপিং। আর এটা আমরা কি যে এশিয়ার মধ্যে এটা শুধুমাত্র এই যে ঢাকা, আমি যদি এখান থেকে শুধুমাত্র ঢাকা দিয়ে দেই তাহলে কি শুধুমাত্র ঢাকার মধ্যেই এটা ইয়া করা যাবে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম যে এটা বাংলাদেশ, পুরো বাংলাদেশের মধ্যে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে অ্যাড শিপিং মেথডস, আমার শিপিং মেথডস দিয়ে দিই যে ফ্ল্যাট রেট, এটা যদি অ্যাড করি, করার পর এই যে ইডিটে ক্লিক করলাম, কস্ট কত হবে, ট্যাক্সেবল না, কোনো ট্যাক্স থাকবে না এখানে। আমার যে এটা ইয়া দিয়ে দিলাম যে 60 টাকা আমার শিপিং প্রাইস থাকবে, ফ্ল্যাট রেট। সো সেভ চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এটাকে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করি, হয়ে গেছে। দেখেন আমি যদি পেজটাকে রিলোড করি, আমার কি এই যে শিপিং জোনস পুরো বাংলাদেশের মধ্যে এটা ফ্ল্যাট রেট দিয়ে দিয়েছি আমি কত, 60 টাকা। আর এখান থেকে শিপিং অপশনের মধ্যে দেখি যে এখানে আমার কি আছে, ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, অর্থাৎ এটা কোথাও কোথায় ইয়া হবে আর কি। আচ্ছা এগুলো থাকুক, আমার ডিফল্টটাই থাকুক। এবং শিপিং ক্লাসের ভিতরে আমি যদি দেখি, এখানে কোনো ক্লাস অ্যাড করা হয় নাই। আচ্ছা ক্লাসটা একটু পরে, এখন দেখি যে আমার চেক আউটের মধ্যে আমি যদি ইয়া করি, অর্থাৎ আমি নিউ একটা প্রাইভেট উইন্ডোর মধ্যে নেই, যে নিউ প্রাইভেট উইন্ডো, এখানে দ্য মেন সোসাইটি ডট কম এর মধ্যে আমি যাইতেছি। যাওয়ার পর এখানে কিন্তু একটাও কার্ড নাই, আমি নতুন একটা প্রোডাক্ট কার্ড করি, সেটা হচ্ছে একটু নিচের দিকে যাই, এই যে আমার এই প্রোডাক্টটা এখানে চলে এসেছে। এখন এখানে দেখেন এটাতে আসছে সিলেক্ট অপশনস, এটাতে আসছে অ্যাড টু কার্ট, দুইটাই তো আমি অ্যাড করেছি। এটাতে অ্যাড টু কার্ট চলে এসেছে এই কারণেই যে আমার এটাতে কি কোনো ভেরিয়েশন নেই, একটাই আছে। আর এটাতে ভেরিয়েশন আছে এই কারণেই কি এটা সিলেক্ট অপশন এসেছে। তো আমি এটাতে অ্যাড টু কার্ট করি, করার পর আমি চেক আউটের মধ্যে চলে যাই। চেক আউটের মধ্যে এখন কিন্তু গেলে দেখা যাচ্ছে যে আমার যে শিপিং যে প্রাইসটা এখানে কিন্তু 60 টাকা দেখা যাচ্ছে, অর্থাৎ আমার তাহলে টোটাল কত হচ্ছে, 160 টাকা। রাজীব ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলা যখন আপনি নিজেই দেখবেন, নিজে দেখলে শুধু কি একটা একটা করে ঘেটে ঘেটে দেখতে হবে যে কোথায় কি অপশনটা আছে, তখন পেয়ে যাবেন। ঠিক আছে, আপাতত উকমাসের এটুকু দেখেন, দেখে যে করতে পারেন কিনা। যদি কোনো প্রবলেম হয় তো আমাকে বলিয়েন। আর এর বুঝি নাই। অর্থাৎ কুপন যদি ইউজ করা হয়, অর্থাৎ এটাও আমাদের দেখতে হবে যে এই যে শিপিং থেকে এই যে কুপনস, আমি কুপনসের মধ্যে ক্লিক করি। আহ, এখান থেকে আমি দিয়ে দিই যে ফার্স্ট ক্রিয়েট ফার্স্ট কুপন। ফিক্সড কার্ড, এখানে কুপন অ্যামাউন্ট দিয়ে দিই যে এটা, আমি এখানে কুপন কোড দিয়ে দিই যে ধরেন যে দিলাম 123, ঠিক আছে। আর এখান থেকে ডিসক্রিপশন অপশন, এটা অপশনাল, এটা না দিলেও হবে। ইউজেস লিমিট, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে ফিক্সড কার্ড কার্ড ডিসকাউন্ট, যে কত টাকা এখানে ডিসকাউন্ট হবে, আমি ধরেন যে দিয়ে দিলাম 30। আর কুপন এক্সপায়ার ডেট, এটা কবে শেষ হয়ে যাবে। আচ্ছা আপাতত দিয়ে দিচ্ছি যে এটা আমার ফেব্রুয়ারি মাসে শেষ হবে, ঠিক আছে। সরি, এত তারিখ পর্যন্ত দিলাম, ঠিক আছে। আর এখানে কি দিচ্ছে যে অ্যালাউ ফ্রি শিপিং, এটাতে যদি আমি চেক করে দেই তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এখন দেওয়ার পর আর ইউজেস, এখানে ম্যাক্সিমাম কতটা ইয়া করতে পারবে, মিনিমাম ম্যাক্সিমাম এটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা প্রোডাক্টস, এখানে কোন কোন প্রোডাক্টসের ক্ষেত্রে এই কুপনটা কাজ করবে, আমি দিয়ে দিই যে সাইন, এটা নিয়ে আসুক। আমরা যেটা ইয়া করেছিলাম, আমাদের প্রোডাক্টের নেম কি ছিল, সাইন টি শার্ট, এটার মধ্যে দিলাম, ঠিক আছে। আরও যদি দিতে চাই প্রোডাক্ট এইটুকু, আর আমরা যদি একটা ক্যাটাগরি আন্ডার নির্দিষ্ট দিতে চাই তো এটাও দিতে পারি।
তো আপাতত এইরকমই থাকুক, থাকার পর আমি যদি পাবলিশের মধ্যে ক্লিক করি, যে 1 2 3 মধ্যে যদি ক্লিক করা হয়, মানে কুপন যদি দেওয়া হয়, তাহলে কি হবে, আমার 30 টাকা কম হওয়ার কথা। এখন দেখি যে হয় কি না। আমি নিউ প্রাইভেট উইন্ডোর মধ্যে যাই, এখান থেকে আবার যাই দ্য মেন সোসাইটি ডট কমে। আমি একটা প্রোডাক্টকে অ্যাড করি, কাট করি, অর্থাৎ এটার ক্ষেত্রেই আমি কুপন দিয়েছিলাম। আমি সিলেক্ট অপশনের মধ্যে ক্লিক করি, আপাতত লাস্ট যেটা আছে এটাতেই দিলাম, অ্যাড টু কাট করলাম। এখান থেকে ভিউ কার্ট, তারপর হচ্ছে চেক আউট, যে 360 টাকা টোটাল হচ্ছে আমার ইয়া সহ। আর এখানে বলতেছে যে হ্যাভ এ কুপন, যদি কুপন থাকে তাহলে এখানে দিতে বলতেছে, তো আমি দিয়ে দিচ্ছি যে কুপন কোডটা দিলাম 1 2 3 দিয়ে যদি অ্যাপ্লাই কুপনের মধ্যে ক্লিক করি, তো আমার কিন্তু ওই যে 30 টাকা কমে গেছে, দেখা যায় যে কুপন 1 2 3 আর মাইনাস। ঠিক আছে, এভাবে আরো যে ভিতরে অপশনগুলো আছে আপনি নিজে যখন মানে ঘাটাঘাটি করবেন আরো ভালোভাবে বুঝতে পারবেন। আহ, এটা গেল। তো আমরা কুপনও দিতে পারবো, তাই না? আচ্ছা, এরপর আমি দেখবো হচ্ছে এই যে কন্ট্যাক্ট আস, অর্থাৎ আমি যদি এখান থেকে এই যে কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করি, যদিও এটার মধ্যে আমি একটা মেগা মেনু দিয়ে দিয়েছি, আচ্ছা সমস্যা নেই, এটা থাকুক। তো কন্ট্যাক্টের মধ্যে ম্যাপ কিভাবে আনতে হয়, এই ডিজাইনগুলো কিভাবে করতে হয়, এগুলো আমি আপনাদের সবগুলোই দেখিয়েছি এবং আপনারা করতে পারবেন এগুলা। আর এখানে আমি যদি সাবমিটের মধ্যে ক্লিক করা হয়, এখানে কি কি ফর্ম ইউজ করা হয়েছে, আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টা ইউজ করব। সো আমি কন্ট্যাক্ট থেকে এডিট এলিমেন্টরের মধ্যে ক্লিক করি। ফর্ম ফিলস থেকে এটা দেওয়া হয়েছে, আচ্ছা বাটনস, না এরকম না, আমরা কন্ট্যাক্ট ফর্মটা এখানে দিব, এই ডিলিট করে দিই, যে কন্ট্যাক্ট ফর্ম 7, যেটা আমরা প্রথমেই যে থিমটাতে ইউজ করেছিলাম। তো কন্ট্যাক্ট ফর্মটা আমাদের অ্যাড করার জন্য কি করতে হবে, প্লাগইনস থেকে অ্যাড নিউ করতে হবে, এই যে প্লাগইনস থেকে আমি অ্যাড নিউ করি। অ্যাড নিউ করার পর এই যে প্লাগইনসে আমি সার্চ করব যে কন্ট্যাক্ট ফর্ম। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা আছে আমি এটাই ইনস্টল করে আপনাদের দেখে দেব। এখানে দেখেন 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, অর্থাৎ 5 মিলিয়নেরও বেশি এটা অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। আমি অ্যাক্টিভের ইনস্টলের মধ্যে ক্লিক করলাম, করার পর এই যে অ্যাক্টিভেটের মধ্যে আমি ক্লিক করেছি। তো এটা হয়ে গেছে। তো এটা আমরা এখন ইউজ করব কিভাবে, যখন আপনি এটা ইয়া করবেন, করার পর এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 এখানে একটা নতুন অপশন চলে এসেছে। আপনি যদি এটা বুঝতে না পারেন যে এখানে কিভাবে আসলো, তো আপনি এখান থেকে এই যে সেটিং এর মধ্যে ক্লিক করবেন, সেটিং। আমি যদি সেটিং এর মধ্যে ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এই যে কন্ট্যাক্ট হওয়ার পর এখানে ডিফল্টভাবে একটা ফর্ম দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই শর্টকাটটা আমরা যদি কোথাও ইউজ করি তাহলে এই ফর্মটা পেয়ে যাবে। দেখেন আমি যদি এটাকে কপি করি, কপি করার পর আমার যে ইয়াটা আছে এটা আমি এভাবে আপডেট করলাম, এটা আগে যেটা ছিল এটা বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পর কন্ট্যাক্টটাকে যদি রিলোড করি, তো এটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক পাচ্ছে, এই জায়গায় কোনো ফর্ম পাইতেছে না। আর আমি এখানে যদি টেক্সট এডিটর একটা বসাই, এটা কি টেক্সট বসা যাবে না? ও এটা পুরো জায়গাটায়, ও অর্থাৎ এই যে টেক্সট এই যে এখানে দিয়ে দিব, দেওয়ার পর ওই যে শর্টকাটটা ছিল, আমি কিন্তু শর্টকাটের ব্যবহারটা আপনাদের দেখিয়েছি মনে হয়, জাস্ট এখানে টেক্সটের মধ্যে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর যদি আমি আপডেটের মধ্যে ক্লিক করি, এখন যদি কন্ট্যাক্ট এই পেজটাকে রিলোড করি, দেখি যে আমার কন্ট্যাক্ট ফর্মটা পাই কিনা। এই যে এখানে ছোট্ট একটা ফর্ম পেয়ে গেছে, যে ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট, মেসেজ। আমি যদি সাবমিটের মধ্যে ক্লিক করি,
রিলোড হইতেছে এবং বলতেছে যে ওয়ান মোর, অর্থাৎ এগুলো আমার দিতে হবে, দেওয়ার পরে এটা যাবে। আর এগুলো আমার পাইতেছে না কেন? এগুলো 100%। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, সেটা হচ্ছে এই যে পিটা পুরো 100% পাইতেছে, লেভেল স্পেন 100% পাইতেছে না। ইনপুটটার উইথ যদি আমি 100% করে দেই, হ্যাঁ, তাহলে এটাই 100% করতে হবে। তো আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি। হ্যাঁ, ইনপুট কি ইনপুট দিব তাহলে? অর্থাৎ আমরা যতগুলো ইনপুট আছে সবগুলোরই উইথ 100% করে দিই। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের মধ্যে গিয়ে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের মধ্যে আমি যাব। এখানে কিন্তু ডিফল্ট ভাবে স্টাইল করার মধ্যে ইয়া দিয়েছে ওরা, সেটা হচ্ছে এই যে অ্যাডিশনাল সিএসএস। এখানে দিয়ে দিব যে যত ইনপুট আছে উইথ 100%। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করতে পারি যে ওই জায়গাতে একটা ক্লাস দিয়ে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। যে এই জায়গা থেকে অ্যাডভান্সড এর মধ্যে একটা ক্লাস দিই, যে কন্ট্যাক্ট ইনপুট। কপি করলাম, আপডেটের মধ্যে ক্লিক করতেছি, করার পর এখান থেকে কাস্টমাইজের ভিতরে ডট, এটা যে যতগুলো ইনপুট আছে এগুলো উইথটা 100% হয়ে যাবে। পাবলিশের মধ্যে ক্লিক করলাম, আর এখানে যে পেজটা আছে এটাকেও কি আপডেট করে দিয়েছি। এখন যদি আমি এখানে কন্ট্রোল শিফট আর দেই, হ্যাঁ 100% হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। আচ্ছা, এখন যে এখানে আমি যদি নেম দেই, একটা মেইল দেই, সাবজেক্ট দেই, মেসেজটা অপশনাল করে রাখছে, না দিলেও এটা পাবেন। দিয়ে যদি আমি সাবমিটের মধ্যে ক্লিক করি, সে বলতেছে যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। তো এটা কোথায় সেন্ড হইলো? আমি যদি যাই, সেটা হচ্ছে এখান থেকে এডিট করি, এই যে ফর্মটা যেটা আছে এটাকেই আমি এডিট করতেছি। এডিট করলে এই যে এখান থেকে আমার যেই নেম, ইমেল, সাবজেক্ট এবং মেসেজ, আমি মেইলের মধ্যে যাই, এখানে দেওয়া আছে যে টু, মানে কাছে, কার কাছে যাবে। এখানে যদি আমি নিজের মতো করে একটা মেইল লিখে দেই, তাহলে ওই মেইলে যাবে। আর এখন যেহেতু এটা দেওয়া আছে শর্টকাট যে সাইট অ্যাডমিন ইমেল, তার মানে কি এই সাইটের যে অ্যাডমিন আছে ওনার মেইলের মধ্যে চলে যাবে। আমি যদি সেটিং থেকে জেনারেলের মধ্যে যাই, দেখি যে এই ওয়েবসাইটটা আমরা কোন মেইল দিয়ে খুলেছিলাম, মাই ওয়েবসাইট, এই যে LEDP অনলাইন ট্রেনিং ডট জিমেল ডট কম। আমার এখানে কোনটা লগ ইন করা আছে এটা দেখি। না, ডেটাবেজের মধ্যে যাবে না। হ্যাঁ, এখান থেকে, ও সরি, এটা আমার অন্য মেল, এটা তো LEDP বলবো না, এটা না। কারণ ডেটাবেজের মধ্যেও পাঠাইতে চাই, তাহলে ওটা আমাদের কাস্টম ভাবে করতে হবে তখন। এখান থেকে আমি যাই হচ্ছে, আমার মেলটা এখানে আসার কথা ছিল, এই যে ইনবক্সের মধ্যে আমি যদি ক্লিক করি, এটা মেল কোনটা, LEDP অনলাইন ট্রেনিং @gmail.com, এটাই তো না? কপি করার পর আমি যদি এখানে দেখি, কপি হয় নাই। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে কি স্প্যামের মধ্যে গেছে? আমি যদি দেখি যে মোর স্প্যামের মধ্যে আমি যদি যাই, আহ, এখানে কি এসেছে যে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, অর্থাৎ আমাদের এই যে মানে সি প্যানেলটা ওখানে যদি একটু মানে কনফিগার করে নেওয়া যায়, সেক্ষেত্রে আমার ইয়ার মধ্যে চলে যাবে। আর এখানে আমরা যে অর্ডারগুলো করেছিলাম এগুলোর একটা ইয়া চলে এসেছে, মেল চলে এসেছে, যে আমার যে এই মেলটাতে যে একজন অর্ডার করেছে আমি যেন বুঝতে পারি, এই কারণে কি আমার মেলে একটা ইমেল চলে এসেছে। কিন্তু আমার যে কন্ট্যাক্ট ফর্মে যে মেসেজটা পাঠিয়েছে ওটা কি এসেছে? না, ওইটা এখনো আসে নাই। আচ্ছা, ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা নির্দিষ্ট মেল দিয়ে দিই।
অর্থাৎ এই ব্রাউজারের মধ্যে যে মেইলটা করা দেওয়া আছে google.com। আর আমরা নতুন করে একটা যদি সেটা হচ্ছে কি বলে ডিজাইন, আমাদের ডিজাইন করতে চাই, এখানে দিতে চাই, এটা তো ডিফল্ট ভাবে 3টা দেওয়া আছে, এই 3টাই তো থাকবে না, আরো যদি বেশি থাকে তাহলে কি করবেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি। যে আপাতত এই মেইলটা আমি দিই। আরে ইন্সপেক্ট এলিমেন্ট করে নেই তো, এটা তো অনেক ভেজাল করতেছে। এখান থেকে এই যে এটাকে আমি কপি করে নেই, যে এই মেইলের মধ্যে আসুক, কপি করে টু টুর মধ্যে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি সেভ করি, আর এখানে কন্ট্রোল শিফট আর দেই, এটাকে নিউ প্রাইভেট উইন্ডোর মধ্যে যাই। যে এখান থেকে কেউ করবে যে দা মেন সোসাইটি ডট কম এর মধ্যে যাব। যাওয়ার পর আমি যদি কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করি, এই যে কন্ট্যাক্ট, তো এখানে দিচ্ছি যে টেস্টিং নেম, টেস্টিং @gmail.com, টেস্টিং সাবজেক্ট টেস্টিং মেল। দেওয়ার পর সাবমিটে ক্লিক করি। সে বলতেছে যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। এখন আমি এখানে দেখি যে আসছে কিনা, ইনবক্সের মধ্যে ক্লিক করতেছি। আর এটা যদি আমি স্প্যামের মধ্যে যাই, স্প্যাম, তো এখানে চলে এসেছে, দেখেন যে মাই ওয়েবসাইট টাইটেল থেকে টেস্টিং সাবজেক্ট, এটা পাঠিয়েছে কে, testing@gmail.com থেকে। আর সাবজেক্ট হচ্ছে টেস্টিং সাবজেক্ট, মেসেজ বডি হচ্ছে টেস্টিং বডি। আর এটা যদি রিপোর্ট নোট করে দিই তাহলে এটা আমার কোথায় দেখাবে, ইনবক্সের মধ্যে দেখাবে, এই যে। আর আমি যদি নতুন একটা ডিজাইন দিতে চাই, যে আমার নেম থাকবে, ইমেল থাকবে, সেই সাথে আরেকটা চাইল্ড এখানে ফিল্ড বাড়বে, সেটা হচ্ছে আমি কন্ট্যাক্ট ফর্মের মধ্যে নেম আছে, ইমেল আছে, সাবজেক্ট আছে, আমি চাচ্ছি যে হোম টাউন নামে আরেকটা জিনিস থাকবে, তারপর মেসেজটা থাকবে। তাহলে কি করব, আমার যে কন্ট্যাক্ট ফর্মটা আছে এখানেই, সেটা হচ্ছে এই যে ফর্মের মধ্যে এই যে লেবেলের পর এভাবেই লিখবেন, এখানে যেভাবে আছে, যে লেবেল নিবেন একটা, আরেকটা ইন্টার দিয়ে দেই এখানে, আর লেবেলের পর কি দিব, হোম টাউন। অর্থাৎ আর একটু ভালো হইতো যদি আমাদের মানে একটা ছোট্ট ফর্ম ডিজাইন করা থাকতো, তাহলে আমি পুরোটাই নতুন করে দেখাইতে পারতাম। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবেল। আর এখানে আমার যদি টেক্সট হয়, আমার যদি টাইপ টেক্সট হয়, তাহলে আমরা এখানে এই যে টেক্সটে ক্লিক করব। যদি ইমেল হয় ইমেলে, ইউআরএল এর ক্ষেত্রে ইউআরএল, টেলিফোনের ক্ষেত্রে টেলিফোন, নাম্বারের ক্ষেত্রে নাম্বার, এবং ডেটের জন্য ডেটে ক্লিক করব। টেক্সট এরিয়ার জন্য টেক্সট এরিয়া, সবগুলো এখানে আছে, ঠিক আছে। তো আমি আপাতত টেক্সটেই ক্লিক করতেছি। এটা যদি রিকোয়ার্ড হয় যে এটা দিতেই হবে, না হলে মেইল সেন্ড হবে না, তো আমরা এখানে রিকোয়ার্ড করে দিব। আর আরেকটা নেম দিতে হবে, এই নেমটা ধরেই আমরা মানে মেইলের মধ্যে যে ডাটাটা ধরবো এই মেইলের মাধ্যমেই। এখানে দিয়ে দিচ্ছে যে ইয়োর হোম টাউন, যে কোনো নাম হইতে পারে। আর আমরা যদি প্লেস হোল্ডারে কিছু দিতে চাই, যেটা মানে প্লেস হোল্ডারের মধ্যে দেখাবে, এখানে দিয়ে দিচ্ছে যে ইয়োর হোম টাউন, এটা। আর আইডি বা ক্লাস যদি দিতে চাই ডিজাইন করার জন্য, এটাও দিতে পারি, আপাতত দিলাম না। এটার পর আমি ইনসার্ট ট্যাগ করে দিচ্ছি, যে আমার কিন্তু এরকম হচ্ছে এটা, ঠিক আছে। ইনসার্ট ট্যাগ করে দিলাম। সো এই যে এরকম হয়ে গেছে আমারটা। পাওয়ার পর আমি যদি সেভের মধ্যে ক্লিক করি, সেভের মধ্যে ক্লিক করার পর আবার মেইলের মধ্যে ক্লিক করতে হবে আমার, করার পর আরেকটা জিনিস ছোট্ট কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমার মানে মেসেজ বডির মধ্যে কি থাকছে, ইওর নেম, মেইলটা থাকতেছে, সাবজেক্টের জায়গায় এই যে যে নেমটা ছিল ইওর সাবজেক্ট, এটা পাইতেছে। তো আমাকে আরেকটা দিয়ে দিতে হবে যে আমার হোম টাউনটা কোথায়, হোম টাউন। সো হোম টাউনটা পাওয়ানোর জন্য আমাকে কি করতে হবে, এই যে হোম টাউন, ইওর হোম টাউন, এটাকে কপি করে এখানে দিয়ে দিতে হবে। তারপর আমি যদি সেভের মধ্যে ক্লিক করি,
আবার যদি আরেকটা মেইল সেন্ড করার চেষ্টা করি, এই যে এগুলাতে প্লেস হোল্ডার ছিল না, এই কারণে প্লেস হোল্ডার পাই নাই, আমারটাতে পাইছে যেটা আমি দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি যে সাকিব @gmail.com, আর সাকিব সাবজেক্ট, আর হোম টাউন দিয়ে দিলাম যে ঢাকা, সাকিব মেসেজ। দেওয়ার পর আমি যদি সাবমিটের মধ্যে ক্লিক করি, তাহলে আমার কিন্তু থ্যাংক ইউ হয়ে গেছে। আর এখানে যদি আমি মেইলটা চেক করি, প্রথমে আমার সাইটের টাইটেলটা আসতেছে যে মাই ওয়েবসাইট থেকে এটা আসছে, ঠিক আছে। আর এটাও আমার স্প্যামের মধ্যে গেছে, আমি যদি স্প্যামের মধ্যে একটু চেক করি, এসেছে, একটু ওয়েট করতে হবে। ট্রেসের মধ্যে নাই, আর ইনবক্সের মধ্যে না, এটা তখনকারটাই। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করি যে পাইতেছে কিনা। এখানে দিয়ে দিলাম রুসলান, রুসলান @ এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করতেছে, সে বলতেছে যে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, মানে এটা অলরেডি সেন্ড হয়ে গেছে। আর এখানে যদি আমি দেখি, এখানে আসার কথা, আমাদের ওয়েট করতে হবে। অথবা আমি কি এটার জন্য পাইতেছি না, এটাতে কি কোনো প্রবলেম হইলো? ইওর সাবজেক্ট না, ঠিকই আছে। আর এখান থেকে ফর্ম, আচ্ছা এটা ওয়েট করতে হবে, হয়তো বা কোনো কারণে দেরি হইতেছে। আহ, এখানেই আসবে, স্প্যামের মধ্যে আসবে। আর আমার যদি সার্ভারের কনফিগারেশন ঠিকঠাক থাকে, ওই ইয়ার মানে যেখানে রেখেছি ওইটা দ্য মেন সোসাইটি, তাহলে এটা সরাসরি আমার ইনবক্সের মধ্যে মেসেজটা চলে আসবে, ঠিক আছে। তো দেখি এগুলো আমরা এখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার পর দেখি যে থিম ডেভেলপমেন্টটা কত দূর করা যায়।